শ্বেতপত্র প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলন আজ। শেখ হাসিনার আমলে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন পাচার। সাবেক অর্থমন্ত্রী লোটস কামালের হাতেই ধসেছে দেশের অর্থনীতি। লোপাট হাজার কোটি টাকা, ব্যবহার করা হয় স্বজনদেরও। নদীর গলা টিপে ধরার অভিযোগ TMSS এর বিরুদ্ধে। দখল করে গড়ে তোলা হয় একের পর এক স্থাপনা, অস্বীকার অভিযুক্ত সংস্থার। মামলা থেকে নাম বাদ দিতে বড় অঙ্কের টাকা দাবির অভিযোগ বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। গ্রাস হচ্ছে পুকুর ও দখলে জমি। এবং আলেপ্পো দখলের পর সিরিয়ায় হামাসের দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। দমনের প্রতিশ্রুতি ইরানের, নিবিড় পর্যবেক্ষণে নেতানিয়াহু। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। শেখ হাসিনার আমলে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন বিদেশে পাচার করা হয় বলে জানায় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শ্বেতপত্র হস্তান্তর করে এমন তথ্য জানায় কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। বিগত 16 বছরের দুর্নীতি ও অর্থনৈতিক অনিয়মের ফিরিস্তি তুলে ধরতে গঠিত কমিটি শ্বেতপত্র জমা দিয়েছে। প্রাথমিকভাবে মূল 29টি প্রকল্প থেকে 7টির ঠিকুজি খতিয়ে দেখার কাজে হাত দেয় শ্বেতপত্র কমিটি। এতে অন্তত 2 লাখ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে বলে তথ্য পেয়েছে কমিটি। এর বাইরে বার্ষিক উন্নয়ন বাজেট এডিপির 23 থেকে 40% পর্যন্ত অপচয় হয় বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে কমিটি। এছাড়া পৌনে 3 লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে উঠে এসেছে শ্বেতপত্র কমিটির অনুসন্ধানে। স্বৈরাচার সরকারের রেখে যাওয়া 18 লাখ কোটি টাকার ঋণ, পাচার হওয়া অর্থ উদ্ধার, জ্বালানি খাতের বিপুল দায়দেনা পরিশোধ ও দেশি বিদেশি বিনিয়োগ নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরা কিন্তু সবচেয়ে ভালো লয়ার নিয়োগ করবে, পৃথিবীর বেস্ট লয়ার নিয়োগ করবে। আপনার অডিট ফার্ম ওদের লয়ারকে নিয়োগ করবে নিজেকে ডিফেন্ড করার জন্য। সুতরাং বাংলাদেশে কিন্তু ওইগুলা মনে রেখেই আপনার কর্ম পরিকল্পনা সাজাতে হবে। আপনার ধরেন যে আমি ওই বেস্ট লয়ারের সাথে আপনার ফাইট করার মতো আমার কর্ম পরিকল্পনা আছে কিনা, আমার নিয়োগটা কিন্তু ওরকম হতে হবে। তার মানে আমাকেও বেস্ট লয়ার নিয়োগ করতে হবে, বেস্ট অডিট ফার্ম নিয়োগ করতে হবে, না হলে কিন্তু আমি পারবো না আসলে। তা সেই জায়গাটা মনে রাখতে হবে। তার মানে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে ওই কান্ট্রির সাথে আমাদের একটা যোগাযোগ বৃদ্ধি করা, যেটা আমরা ইউকের সাথে অলরেডি শুরু করেছি। আমি মনে করি সিঙ্গাপুরের সাথে শুরু হয়েছে, অন্যান্য কান্ট্রির সাথে শুরু হবে। সেখানে জানানো যেটা কিন্তু আপনাদেরও মোরাল দায়িত্ব আপনাদের। তবে মূল্যস্ফীতির লাগাম টানা না গেলে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না। এজন্য প্রতিযোগিতার মাধ্যমে দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব বলে মত এই বিশ্লেষকের। মুদ্রা নীতির বাইরেও অন্যান্য ফ্যাক্টর আছে যেটা দ্রব্যমূল্য বা মূল্যস্ফীতিকে আপনার প্রভাবিত করে। সেই জায়গাটা আমাদের কি করণীয় সেটার বিষয়ে আমাদেরকে বাংলাদেশ ব্যাংকের বাইরেও ভাবতে হবে। আপনার ধরেন সেখানে ফিসকাল পলিসি বলেন বা কমার্শিয়াল পলিসি বলেন, বা যদি বলি আমি যে চাঁদাবাজি বা সিন্ডিকেট, যেটাই বলি না কেন, বিভিন্ন নাম আমরা জানি। আপনাদের সিন্ডিকেট আমরা তৈরি করেছি, ওনাদেরকে আমরা সুযোগ দিয়েছি সিন্ডিকেট হওয়ার জন্য। এখন সেইখানে আমাদের কম্পিটিশন পলিসিগুলো ঠিক করতে হবে। সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শ্বেতপত্র প্রকাশ করবে কমিটি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বিচারিক আদালতের রায়ও বাতিল করেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা জানান, বিগত সরকার প্রতিশোধ পরায়ণ হয়ে এই হামলাকে প্রতিপক্ষ দমনে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। এদিকে হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন আসামির স্বজনরা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2 দশক আগে 21শে আগস্ট গ্রেনেড হামলা দেয়াল হয়ে দাঁড়ায় বিএনপি আওয়ামী লীগের রাজনীতিতে। ঘটনার পর বিএনপি ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের তদন্তে জঙ্গিদের সম্পৃক্ততা পাওয়া যায়। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পুনর্তদন্ত শুরু করে। পরে জঙ্গি নেতা মুফতি হান্নানকে রিমান্ডে রেখে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়। তার সে স্বীকারোক্তির ভিত্তিতেই বিএনপি নেতা তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ 29 জনকে অভিযুক্ত করা হয় এই মামলায়। বিচার শেষে 19 জনকে মৃত্যুদণ্ড আর 19 জনকে কারাদণ্ডের রায় দেন আদালত। পরে চলতি বছরের 21 নভেম্বর আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি হয় উচ্চ আদালতে। পরে রায়ের জন্য মামলাটিকে অপেক্ষমান রাখে আদালত।
রোববার সব আসামিকেই খালাস দেন উচ্চ আদালত। রায়ে বলা হয়, মুফতি হান্নানের দ্বিতীয়বার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়, অধিকতর চার্জশিট আমলে নেয়া সব প্রক্রিয়া ছিল অবৈধ। হত্যায় ও ষড়যন্ত্রে ছিল না আসামিদের সরাসরি সম্পৃক্ততা। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন আইনজীবীরা। আমি এই গত 16 বছর এই মামলার ডিফেন্সে আমি আর্গুমেন্ট করেছি এবং শেষ পর্যায়ে এসে আমার সৌভাগ্য হয়েছিল সমস্ত আসামিদের জন্য আমি আর্গুমেন্ট করেছি। তো এই মামলায় আমরা মাননীয় আদালতের কাছে হাইকোর্ট ডিভিশনের যেই বেঞ্চে এই মামলাটা আজকে নিষ্পত্তি হলো, আমরা কৃতজ্ঞ যে এই ভারতীয় উপমহাদেশে বিগত 400 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় নাই। এবং খুবই ইন্টারেস্টিং, 225 জন সাক্ষী নেওয়া হয়েছে। এই 225 জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল, যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল, এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে 200 দিন, 220 দিন, 261 দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের। বিএনপির আইনজীবীরা বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই তারেক রহমানকে জড়ানো হয় এই মামলায়। গত 2 দশক যাবৎ এই 21শে আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল এবং সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রপাগান্ডার শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। 2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও নিহত হন 24 জন। সেদিনের সে ঘটনায় আহত হন আওয়ামী লীগের 3 শতাধিক নেতাকর্মী। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ে উৎসব মুখর হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। এ সময় উল্লাসে মেতে ওঠেন দূর দূরান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মীরাও। সাবরিনা মজুমদারের আরেকটি রিপোর্ট। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পরপরই উল্লাসে ফেটে পড়েন বাইরে অপেক্ষায় থাকা বিএনপির নেতাকর্মীরা। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আসামিদের স্বজনরাও। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী। রায়ে সন্তুষ্ট বাকি অভিযুক্তদের স্বজনরাও। সমস্ত মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন মামলা ছিল বলেই আজকে সেই মামলাটি সবাই খালাস বিয়ে করছে। আমরা সন্তুষ্ট, আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি, এই মামলায় আমরা সন্তুষ্ট। আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। রায়ে প্রকৃত ন্যায় বিচার নিশ্চিত হয়েছে বলে মনে করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। দীর্ঘ 17 বছর ধরে একটি মিথ্যা মামলায় জেলে ছিলেন। আজকে আমার পরিবারের পক্ষ থেকে এখানে আইনজীবী যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল। প্রতিশোধ পরায়ণ হয়ে আওয়ামী লীগ সরকার এই হামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল বলে ক্ষোভ প্রকাশ করেন অভিযুক্তদের স্বজনরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সত্যের সৌন্দর্য হচ্ছে এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবেই বিজয় লাভ করে। মামলার রায়ের পর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে প্রতিক্রিয়া জানান তারেক রহমান। ইংরেজিতে লেখা পোস্টে তিনি জানান, সত্যের সৌন্দর্য হচ্ছে এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবেই বিজয় লাভ করে। আমাদের এই বিশ্বাস দিয়ে আসুন রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইতিহাসের এমন একটি নতুন অধ্যায় খুলি যেখানে রাজনৈতিক পার্থক্যের জন্য কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেছেন, আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত করার
অঙ্গীকার করি, যা বিশ্বাস ও আদর্শের বৈচিত্র্যকে ধারণ করে নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণ করে জনগণকে ক্ষমতায়িত করে। সেই যাত্রায় সব নাগরিকের অধিকার ও স্বাধীনতার সুরক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও নিয়মভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আইনের শাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই। দায়িত্ব পেলে মালিক নয়, সেবক হয়ে থাকব বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার রাতে বরিশালে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে মহানগর জামায়াতের পথসভায় এ কথা বলেন তিনি। বলেন, নতুন বাংলাদেশে দুর্নীতিবাজ, দখলদার, চাঁদাবাজ থাকবে না, শোনা যাবে না অস্ত্রের ঝনঝনানি। এমন একটি বাংলাদেশ গড়ার আশা প্রকাশ করেন জামায়াতে আমির। আমরা চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধ করার জন্য। আমরা কথা দিচ্ছি আমরা মালিক হব না, আমরা সেবক হয়ে থাকবো। এটি আমার সম্প্রীতির বাংলাদেশ। এই বাংলাদেশকে আরো উচ্চ মর্যাদায় আমরা সবাই মিলে নিয়ে যেতে চাই। আমাদের উপরে যত আঘাত আসুক, চ্যালেঞ্জ আসুক, জীবন যাবে, কিন্তু দেশের 1 ইঞ্চি মাটি আমরা কারো হাতে তুলে দেব না। কুমিল্লা 10 আসনে 5 বার এমপি নির্বাচিত হওয়া সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের হাতেই ধসেছে দেশের অর্থনীতি। শেয়ার বাজার থেকে লোপাট করেছেন হাজার কোটি টাকা। দুবাইতে রিয়েল এস্টেট ব্যবসা, মালয়েশিয়াতে কর্মী রপ্তানি সিন্ডিকেট, কুমিল্লা সহ 7 জেলায় আইটি সেন্টার ও নলেজ পার্কের মেগা প্রকল্পের বিপুল টাকাও হাতিয়ে নিয়েছেন তিনি। নামমাত্র এমপি হয়ে কুমিল্লায় চাঁদাবাজি সহ সব প্রকল্পের অর্থ লোপাট করিয়েছেন উপজেলা চেয়ারম্যান ভাই ও স্বজনদের দিয়ে। এমনকি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্প্রসারণের মেগা প্রকল্পেও ভূমি অধিগ্রহণের আগে নামমাত্র মূল্যে পাহাড়ি জমি কিনে তা বিক্রি করিয়েছেন আকাশ ছোঁয়া দামে। সবশেষ সরকার পতনের আগেই অর্থ সরিয়ে পরিবার নিয়ে বিদেশে পালিয়ে যান সাবেক অর্থমন্ত্রী। কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল, পরিচিত লোটাস কামাল নামে, 5 বার এমপি ছিলেন কুমিল্লা 10 আসনের। সামলেছেন আওয়ামী লীগ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। সব ছাপিয়ে এ ব্যক্তির হাতেই ধসেছে দেশের অর্থনীতি। লোটাস কামাল প্রথমে নিজ এবং পরে মেয়ে নাফিসা কামালের নামে শেয়ার কারসাজির মাধ্যমে লোপাট করেছেন হাজার কোটি টাকা। দুবাইতে টাকা পাচার করে গড়েছেন রমরমা রিয়েল এস্টেট ব্যবসা। মালয়েশিয়াতেও কর্মী রপ্তানি সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়েছেন বিপুল অর্থ। লুটপাটের কোনো শেষ নাই, শেয়ার বাজার এগুলো তো আপনারা জানেনই। ওনার স্ত্রীও একজন মাফিয়া সদস্য, শুধু উনি কেন, ওনার মেয়েও একজন মাফিয়া সদস্য, যার নাম নাফিসা কামাল। কুমিল্লা সহ 7 জেলায় 533 কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার তৈরি করা হলেও তা কোনো কাজেই আসেনি সাধারণের। এমনকি জমি অধিগ্রহণ থেকে ইট, বালু, সিমেন্ট সবই নিজ সিন্ডিকেট দিয়ে করিয়ে নিয়েছেন মোটা অঙ্কের কমিশন। এগুলি নিজেরা পারিবারিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য, অর্থনৈতিকভাবে নিজেরা লাভবান হওয়ার জন্য ওখানে কিছু প্রতিষ্ঠান করেছেন, বিশেষ করে আইটি পার্ক। এটা জনগণের কি কাজে লাগবে আমরা জানি না। এছাড়া তিনি তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে দিয়ে 7.88 একর জমিতে প্রায় 175 কোটি টাকা ব্যয়ে করিয়ে নেন নলেজ পার্ক। স্বজনদের মাধ্যমে এসব প্রকল্পের টাকা হাতিয়ে লোটাস কামাল তকমা পেয়েছেন লুটপাট বিশেষজ্ঞের। এদিকে কাগজে কলমে মোস্তফা কামাল এমপি হলেও নির্বাচনী এলাকার সবকিছু নিয়ন্ত্রণ করেছেন ছোট ভাই ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার। দলীয় প্রভাব খাটিয়ে ভাইকে 3 বার চেয়ারম্যান বানান কামাল। সারোয়ার লালমাই পাহাড়ে মাটি কাটা সিন্ডিকেট থেকে টাকা তোলা সহ ভুয়া প্রকল্প দেখিয়ে লুটেছেন টিআর ও কাবিখার টাকা। এছাড়া 2018 সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণে 1655 কোটি 50 লাখ টাকা অনুমোদন দেয়া হলে প্রকল্প পাশ হওয়ার আগেই কামাল তার ভাই ও নেতাকর্মীদের দিয়ে পাহাড়, টিলা ও জঙ্গল ঘেরা জমি নামমাত্র মূল্যে কিনে 471 কোটি টাকায় 199 একর জমি বিক্রি করেন। অভিযোগ রয়েছে এ প্রকল্প থেকে সাবেক এ মন্ত্রীর ভাই সারোয়ার প্রায় 200 কোটি টাকা লোপাট করেছেন। এদিকে ভুক্তভোগীরা বলছেন, সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলায় বিগত 16 বছরে বিএনপি জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে শতাধিক মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে হয়রানি করেছে কামালের অনুসারীরা। ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি ঢাকায় পালিয়ে যাই, কারণ ওরা আমার কাছে লক্ষ লক্ষ টাকা দাবি করে। জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, বিএনপি করে এবং বিএনপি মনাত, জামাত করে, শিবির করে, এমন কোন লোক নেই যাদের নামে মামলা হয় নাই। আমার নাম কোথাও নাই, কোনো আসামি বাদী বিবাদী বলে নাই, শুধু একজন ব্যক্তি চেয়েছে যে আমি কারাগারে থাকবো। অগণিত মামলার আসামি ছিলাম,
বাড়িঘরে ঢুকতে দেয় নাই। সরকার পতনের আগেই চিকিৎসার অজুহাতে ব্যাংক, বাসা ও অফিসের টাকা সরিয়ে পরিবার নিয়ে বিদেশে পালিয়ে যান লোটাস কামাল। নিউজ ডেস্ক, দেশ টিভি। দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে করতোয়া নদী। গোবিন্দগঞ্জের খুলশী থেকে বগুড়া শাহজাহানপুরের দুবলাগাড়ি পর্যন্ত 60 কিলোমিটার এলাকা জুড়ে দখলদাররা যেন এক প্রকার গলা টিপে ধরেছে নদীটির। আর দখলের শীর্ষে থাকার অভিযোগ বেসরকারি উন্নয়ন সংস্থা TMMS এর বিরুদ্ধে। নদীর জায়গা দখল আর গতিপথ পরিবর্তন করে গড়ে তোলা হয় একের পর এক স্থাপনা, বাণিজ্যিক ভবন কিংবা দীর্ঘমেয়াদী প্রকল্প। সঞ্জু রায়ের প্রতিবেদন। দখল দূষণে মরতে বসেছে একসময় স্রোতস্বিনী করতোয়া নদী। এ নদীকে ঘিরে রয়েছে পুণ্য সভ্যতার নানা ইতিহাস। আর এই দখলদারদের শীর্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS বা ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ। সংস্থাটির বিরুদ্ধে এর আগে গতিপথ পরিবর্তন করে নদীর জায়গায় ইকো পার্ক ও স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ রয়েছে। এর আগে 2023 সালে নদী দখলের অভিযোগে সংস্থাটিকে 10 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তবে আবারও আলোচনায় সংস্থাটি। এবার ময়লা ফেলে নদীর জায়গা দখল করে প্রাইভেট পুনঃ ইকোনমিক জোন সহ নানা স্থাপনা গড়ে তুলছে সংস্থাটি। তাদের দাবি লিজ নিয়েছেন সরকারের কাছ থেকে। এছাড়াও নদী ঘেঁষে মেরিন একাডেমির ভবন নির্মাণ, বিশাল এলাকা জুড়ে নার্সারি গড়ার পাশাপাশি এখনো প্রশাসনের নাকের ডগায় তৈরি হচ্ছে একের পর এক স্থাপনা। পৌরসভার ময়লাগুলো আনে ফালাই যাতে জমিতে ফসল না হয়, এভাবে জমিগুলো দখল করতেছে। আর সেটা আস্তে আস্তে এখন নদী দখল করা শুরু করে দিছে। সংস্থাটি লিজ নিয়ে স্থাপনা নির্মাণের দাবি করলেও তা ভিত্তিহীন বলছে স্থানীয় উপজেলা প্রশাসন। তারা যেটা বলে যে জেলা প্রশাসন থেকে লিজ নিয়ে তারা এই কাজগুলো করছে, কিন্তু এটি আসলে একেবারেই ভুল। হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা TMSS কেনই বা নদী দখলে নাছোড়বান্দা তার উত্তর জানে না কেউ। তারপরেও করতোয়া নদীকে বাঁচাতে দ্রুত TMSS সহ সব দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি বগুড়ার সচেতন মহলের। এই বিষয়গুলি সরকার এবং সরকারের সাথে সংশ্লিষ্ট বিভাগ খতিয়ে দেখবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একটা পার্ককে কেন্দ্র করে সেই নদীর গলা চেপে বসে ধরেছে। আসলে নদী সবার সম্পদ, নদীটা আসলে উদ্ধার করা প্রয়োজন। এত কিছুর পরেও নদী দখলের অভিযোগকে ভিত্তিহীন দাবি করছেন TMSS। একই বিষয় নিয়ে বারংবার আসলে অভিযোগ করা হচ্ছে, এটা আদৌ সত্য নয়। যদিও TMSS এর নদী দখলের চিত্র নিজ চোখে দেখে জেলা প্রশাসক জানান, মৃতপ্রায় করতোয়ার প্রাণ ফেরাতে দ্রুততম সময়ে উচ্ছেদ করা হবে সব দখলদারকে। যত বড় দখলদারই হোক না কেন, আমরা নদী উদ্ধার করব, নদীর জায়গা উদ্ধার করব। এর অংশ হিসেবে প্রথমে আমাদের কার্যক্রমটা হচ্ছে নদীর সীমানা নির্ধারণ করা। দখল দূষণ মুক্ত হয়ে আবারও খরস্রোতা রূপে বহমান হোক করতোয়া, গড়ে উঠুক নদী কেন্দ্রিক জীবিকা, রক্ষা পাক জীববৈচিত্র্য, এমনই প্রত্যাশা সবার। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, ইনু মেনন ও পলককে। এছাড়া আদালতে আরও কিছু আবেদন পড়েছে রাষ্ট্রপক্ষ থেকে। সবকিছু নিয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব সহকর্মী সাবরিনা মজুমদারের সঙ্গে। সাবরিনা, আজ আদালতে কি কি মামলার শুনানি হলো, আমাদের বিস্তারিত জানাবেন। ইশিকা, আপনি যেমনটি জানেন যে 5ই আগস্টের পর কিন্তু বিভিন্ন মামলায় আসলে গ্রেফতার দেখানো হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। তো আজকে আমরা যেটি জানতে পেরেছি যে রামপুরা হাতিঝিল শাহবাগ থানার নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন দীপু মনিকে, হাসানুল হক ইনু, রাশেদ। এদিক দিয়ে পলক তাকে আদালতে গ্রেফতার দেখানো হয়েছে। এবং এরপর যেটি জানেন সেটি সকালে তাদেরকে ঢাকার চিফ কর্মকর্তারা যারা আছেন তারা তাদের শোন অ্যারেস্টের আবেদন করেন। এবং এর মধ্যে হাতিঝিল থানায় 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে মামলা, হত্যা চেষ্টা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় হত্যা মামলায় হাসানুল হক ইনুকে এবং শাহবাগ থানার হত্যা মামলায় দীপু মনি, জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এবং পরে যে মেট্রোপলিটন
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে নতুন মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এবং এদিক দিয়ে আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে কথা বলি এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান যে জুলাই আগস্ট গণহত্যায় প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের মদত রয়েছে, এজন্যই তাদেরকে বিভিন্ন মামলায় দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং জুনায়েদ আহমেদ পলক এছাড়াও কিন্তু রিমান্ডে ছিলেন। এছাড়া যদি আমি আরেকটু বলতে চাই যে সার্বিক পরিস্থিতি সেটি হচ্ছে যে আজকে এই 5ই আগস্ট পট পরিবর্তনের পর কিন্তু অনেক জিনিসই পরিবর্তন হচ্ছে। আজকে যেমন হাইকোর্টে যেটি হয়েছে সেটি হচ্ছে যে 15ই আগস্ট জাতীয় শোক দিবস ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। এছাড়া জয় বাংলা স্লোগানেরও কিন্তু একটি বলেছেন যেটা থেকে রিড করেছে। তো এই ছিল সর্বশেষ খবর ইশিকা নিম্ন আদালত থেকে, হাইকোর্ট থেকে। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে। হাইকোর্ট থেকে সর্বশেষ তথ্য জানছিলাম, কারাগারে পাঠানো শুনানি নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী সাবরিনার কাছে। রাজশাহীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মামলা থেকে নাম বাদ দিতে টাকা দাবির অভিযোগ বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এমন ঘটনা থেকে বাদ যাননি নিজ দলের কর্মীরাও। এছাড়া 5 অগস্টের পর পুকুর ও জমি দখলের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল হক চিকিৎসার জন্য ভারতে ছিলেন। গোদাগাড়ী থানার 5 আগস্টের মামলার আসামি তিনি। কৃষক দলের নেতা মামলা করেছেন, তাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আসামি হয়েছেন বিএনপি নেতাকর্মীরাও। ক্ষুব্ধ বিএনপি নেতারা মানববন্ধন করে ওই নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন। 5 আগস্টের পর মামলা থেকে নাম বাদ দিতে ছাত্রলীগ নেতার কাছে টাকাও দাবির অডিও ফাঁস হয়েছে। আপনি বললেন যে ছোট ভাই কিছু দিও আমাকে, কিন্তু ভাই পরবর্তীতে আপনি বললেন যে আমি কি ভিখারি নাকি যে তুমি আমাকে 2000 টাকা দিবা। এই জিনিসটা ভাই আমার খারাপ লেগেছে শুনতে। ঢালাও মামলা ও টাকা দাবির ঘটনায় বিব্রত বিএনপির সিনিয়র নেতারা। বিএনপির পক্ষ থেকে ঢালাও মামলা আমরা পছন্দ করি, যেরকম আওয়ামী লীগ করেছে আমরা সেটা করতে চাই না। আমরা চাই যে যারা অ্যাকচুয়াল অপরাধ করেছে, যারা অপরাধী তাদের বিরুদ্ধে মামলা করুক। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমাদের দলের মহাসচিব স্পষ্ট করে বলে দিয়েছে যে কেউ যেন কোনো মিথ্যা মামলায় যেন না যায়। এখন ভুয়া কিছু লোক বিএনপির লোকের কথা বলে তারা বিভিন্নভাবে ফয়দা লোটার জন্য মামলা করছে। শুধু মামলা নয়, বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে গেল 3 মাসে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগও উঠেছে। বাগমারায় বিএনপি জামাতের নেতাকর্মীদের পুকুর দখল ও সরকারি খাস জমি দখল করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব। পুকুর সহ 13 একর জমি দখল করে দখলের চেষ্টা নিচ্ছেন বিএনপি নেতারা। এখানে বিষয়টা তো ওদের সাথে, ওরা চাঁদা চেয়েছে, টাকা চেয়েছে, সবকিছু আপনার জানা। বিএনপি হয় আর এক বিএনপিকে এইভাবে অন্যায় অত্যাচার করতেছে, বিএনপিরা কেন দেখতেছে না? যদিও তা অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা কামাল হোসেন। একটু তদন্ত করে দেখেন ভাই, 5 আগস্টের পরে কোথায় ঘিরে দিছি আর কোথায় কি করতে একটু দেখেন। আপনি হয়তো শুনছেন, একটু ভালো করে দেখেন। আমার এটা আপনার কাছে দাবি থাকলো। কোনো নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, মামলাগুলোর তদন্তে সেদিকে নজর দেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা। তদন্তের সময় আমরা অবশ্যই দেখব যে কার ইনভলভমেন্ট আছে না অথবা নাই। স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্র থেকেও মিথ্যা মামলা না দিতে নির্দেশনা আছে বিএনপির। সেই সঙ্গে আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় মামলায় সহযোগিতা করতে চায় দলটি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেখছেন সংবাদ সকাল। আলেপ্পো দখলের পর সিরিয়ার হামা প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। তাদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার দাবি সিরীয় সেনাবাহিনীর। চলমান অস্থিরতার মধ্যে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে বিদ্রোহীদের দমন করার প্রতিশ্রুতি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে সার্বিক এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরও জানাচ্ছেন আফরিন মো। সিরিয়ার আলেপ্পো শহরটি দখলে নেয়ার পর থেকে একের পর এক ভিডিওর সামনে আনছেন বিদ্রোহীরা। এমনকি আলেপ্পোতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজকীয় বাসভবনেও ঢুকে পড়েছেন তারা। স্থানীয় সময় রোববার এমনই এক ভিডিও প্রকাশ করা হয়। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরটিতে প্রবেশের পর এইচটিএস সশস্ত্র গোষ্ঠীর নজর দেশটির চতুর্থ বৃহত্তম প্রদেশ হামারের দিকে। প্রদেশটি দখলে অগ্রসর হচ্ছে তাহরির আল শাম, এমনই খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এই অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার দাবি সিরীয় সেনাবাহিনীর। এমনকি বিদ্রোহীদের দখল করা বেশ কয়েকটি শহর পুনরুদ্ধারের কথাও জানানো হয়।
রোববার রুশ বাহিনীর বিমান হামলায় ৩ শতাধিক সেনা নিহতের খবরও ছড়িয়ে পড়ে। এমনকি এখন পর্যন্ত HTS এর অন্তত ১,০০০ সেনা হত্যার দাবিও আসাদ বাহিনীর। এদিকে উত্তেজনার পারদ ছড়িয়ে পড়েছে বিদ্রোহীদের দখলে থাকা ইদলিব শহরেও। উত্তর পশ্চিমাঞ্চলীয় শহরটিতে রোববার দফায় দফায় HTS এর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় রাশিয়ান ও সিরীয় সেনাবাহিনী। সার্বিক এ পরিস্থিতিতে রোববার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করতে সিরিয়ায় যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকের এক পর্যায়ে বিদ্রোহীদের দমন করার প্রতিশ্রুতি দেন আব্বাস। অন্যদিকে সিরিয়ার চলমান পরিস্থিতির নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল বুধবার আচমকাই আলেপ্পো শহরে বড় পরিসরে চতুর্মুখী আক্রমণ চালায় বিদ্রোহীরা। হামলার মুখে পিছু হটতে বাধ্য হয় আসাদ বাহিনী। এর পরপরই শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় তাহরির আল শাম বিদ্রোহী গোষ্ঠী। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।